গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তবে আজকের এই মুভিটাই কিন্তু একজনের বায়োপিক নিয়ে, আর সেটা হচ্ছে পৃথিবীর একসময় সবচেয়ে জনপ্রিয় পার্সন মাইকেল জ্যাকসনের বায়োপিক। তো যাই হোক, মাইকেল জ্যাকসন হচ্ছে এমন একজন পার্সন, যখন সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, ভাই পুরো দুনিয়ার মানুষ নর্মাল ক্যাসেট বা ভিউ কার্ড নিয়ে চলতো। ওই সময় সে জনপ্রিয়, আমার জন্মের আগে সে জনপ্রিয় ছিল, পুরো ওয়ার্ল্ডে ভাইরাল। মাইকেল জ্যাকসন নিয়ে বাংলাদেশের আগেকার শিল্পীরা গান গিয়েছিলেন এরকম যে লালন কারণের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, চিন্তা করো। এখনকার সময় টেইলর সুইফট বা টম ক্রুজ ওরা যত হাইপে আসুক না কেন, বাট মাইকেল জ্যাকসন ওই সময় যেটা করে গিয়েছে সেটা আসলে আর কারো পক্ষে সম্ভব না। আর ওই সময় মানুষ মানুষকে অনেক রেসপেক্ট করতো, সম্মান দিত। তো এখনকার যুগে কিন্তু এটা নেই। তো মাইকেলকেও সবাই কিন্তু অন্য রকমের ভালোবাসতো। ইভেন মাইকেল জ্যাকসন যখন 2010 সালে মারা যায়, আমি পুরো শক হয়ে গিয়েছিলাম খবর শুনে, মানে এই খবরটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। এবং 2026 সালে যতগুলো হাইপেলা সিনেমা এসেছে তার মধ্যে কিন্তু এই সিনেমাটার হাইপ অনেক বেশি। তবে এই সিনেমা নিয়ে কিছু অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে বা কন্ট্রোভার্সিয়াল যে বিষয়গুলো রয়েছে সেগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। আর সিনেমা শুরু করার আগে তোমাদের একটা মজার ফ্যাক্ট বলি, এই সিনেমাতে যাকে তোমরা মাইকেল জ্যাকসন হিসেবে দেখবে, মানে বড় মাইকেল জ্যাকসন, সেটা কিন্তু মাইকেল জ্যাকসনের আপন বড় ভাইয়ের ছেলে, মানে মাইকেল জ্যাকসনের ভাতিজা মাইকেল জ্যাকসনের চরিত্র অভিনয় করেছে। তো চলো ছোট্ট একটা ব্রেক নিয়ে IMDb 7.7 রেটিং পাওয়া রানিং যে সিনেমাটা সিনেমা হলে চলছে সেই সিনেমাটার স্বাদ আমরা নিয়ে আসি। তো সিনেমার শুরুতে আমরা মাইকেল জ্যাকসনকে দেখতে পাই যে তার একটা কনসার্টের জন্য এগিয়ে যাচ্ছিলেন। আর এই কনসার্ট কোথায় ছিল, কিসের কনসার্ট ছিল, এটা আমরা খুব বিস্তারিত জানতে পারবো। আসলে এই কনসার্টে মাইকেল জ্যাকসন যখন যাচ্ছে তখন সে তার অতীতের কথা চিন্তা করছে যে কিভাবে সেই পজিশনে আসলো। তো এই অতীতের কাহিনী জানতে আমাদের অনেক আগে নিয়ে যাওয়া হয়, আর গল্প চলে যায় 1966 সালে, মানে বাংলাদেশেরও মুক্তিযুদ্ধের 7 বছর আগে। জায়গার নাম হচ্ছে আমেরিকার ইন্ডিয়ানার গ্যারি শহরে, যেখানে ছোট্ট একটা বাড়ির বাইরে কিছু বাচ্চারা খেলছিল। আর তখন মাইকেল তাদেরকে দেখে খুশি হচ্ছিল, আর ও খেলতে চাইতো কারণ ও ছোট্ট একটা ছেলে। কিন্তু মাইকেলের বাবা জোসেফ ছিলেন খুবই মনে করো যে কঠোর, এবং সে ওকে তো খেলতে দিতই না, এবং তার ভাইদের সাথে সে দাঁড় করিয়ে দেয়। এবং তারা মোট 5 ভাই ছিল, 5 ভাইকে মিলে আর ওদের 5 ভাইকে দিয়ে ওর বাবা একটা ব্যান্ড তৈরি করেছিল, আর সেটারই প্র্যাকটিস হচ্ছিল। তো যাই হোক, মাইকেল গান গাইতে অনেক বেশি এক্সপার্ট ছিল, আর তাই ওর বাবা জোসেফ মাইকেলকে আরো ভালো করে ট্রেনিং দিচ্ছিল যাতে সে খুব ভালো গায়ক হয়ে উঠতে পারে। কিন্তু মাইকেলের মা ক্যাট এই বিষয়টা আপাতত পছন্দ করছিল না, কারণ ও একটা ছোট বাচ্চা, ওরও খেলাধুলার অধিকার রয়েছে, একটু স্বাধীন জীবন যাপনের অধিকার রয়েছে। কিন্তু বাবা জোসেফ অনেক কড়া হওয়ার কারণে সে কিছুই করতে পারছিল না। তো যাই হোক, এরপর রাতে পুরো পরিবার একসাথে খাবার খাচ্ছিল, আর তখন সবাই অনেক খুশি ছিল। আর তখন বাবা জোসেফ সবাইকে বলে ওঠে, তোমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে, কারণ তোমাদের 5 ভাই একসঙ্গে একটা বারে পারফরমেন্স করার সুযোগ পেয়েছো। আর তখন মা ক্যাট বলে ওঠে, মাইকেলের পড়াশোনা তো এখন অনেক বাকি রয়েছে। বাট বাবা জোসেফ বলে, ওদের পড়াশোনা করে যে চুল ফালাবে তার চেয়ে গান গাইলে বেশি এগোতে পারবে। সিরিয়াসলি সত্য কথাই বলছে। তো যাই হোক, একটা কিছু পেতে হলে একটা না একটা কিছু ত্যাগ করতেই হবে। আমি জাস্ট চাই আমার ছেলেদের ফেমাস সিঙ্গার বানাতে। আর এখানে লক্ষ্য জ্যাকসনের বাকি ভাইরাও ব্যাপারে বেশ রাজি ছিল। তো এরপর বাবা জোসেফ করে কি মাইকেলকে বোঝায় যে কিভাবে গান গাইতে গাইতে মিউজিকও বাজানো যায় এবং নাচতেও পারা যায়। আর এটা দেখে সবাই অনেক মুগ্ধ হয়, এবং তাদের গ্রুপের নাম দেওয়া হয় জ্যাকসন 5, মানে তাদের পরিবারের নামে। জ্যাকসন হচ্ছে পরিবারের নাম, আর 5 হচ্ছে 5 ভাই। তো যাই হোক, এরপর তারা ছোটখাটো ক্লাবে গিয়ে জ্যাকসন 5 নামে নিজেদের ডান্স পারফরমেন্স দেখাতো, এবং বারে যারা থাকতো তারা অনেক পছন্দ করতো ওদের। তবে মাইকেলের একটা শখ ছিল, সে সব সময় পায়ের নাচ দিতে চাইতো এবং সে পা ঘুরিয়ে নাচতো। আর এই কারণে সবাই ওর পায়ের দিকে কয়েন ছুঁড়ে মারতো, মানে সবাই এটা খুব পছন্দ করতো। তো যাই হোক, এরপর তারা সবাই যখন বাড়ি ফিরে এলো, সবাই যখন ঘুমাতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন বাবা জোসেফ সবাইকে প্র্যাকটিসের জন্য প্রস্তুত হতে বলে। পাশাপাশি সে মাইকেলের উপরেও রেগেছিল এই কারণে, কারণ সে মাইকেলকে বেশি নাচতে বা পা দিয়ে নাচতে বারণ করেছিল। কারণ ওই পা দিয়ে নাচলে হয় কি, সবার মনোযোগ ওর পায়ের দিকে যাচ্ছে, গানের দিকে যাচ্ছে না। তো এই জন্য বাবা জোসেফ মাইকেলকে বেল্ট দিয়ে অনেক মারে, এবং সবাইকে ট্রেনিং এর জন্য প্রস্তুত হতে বলে। আর তারপর আমরা দেখতে পাই মাইকেল কাঁদতে কাঁদতে ভেতরে চলে যায়। আর এখানে ওদের মা ক্যাটও ছেলের জন্য কিছু করতে পারছিল না। আর এরপর ছুটির দিনে আমরা দেখতে পাই মাইকেল পিটার প্যানের গল্পের বই পড়তো, আর এই গল্প পড়ে সে তার ভেতরে যে শিশু রয়েছে সেটাকে জীবিত রেখেছিল। মানে ওর কাছে খেলাধুলা বা স্কুলে যাওয়ার আর কোনো অপরচুনিটি ছিল না ওর কাছে। তো যাই হোক, কিছুদিন পরে জ্যাকসন 5 এর সকল ভাইরা ধীরে ধীরে প্র্যাকটিস করছিল, এবং এখন বর্তমানে তারা মোটামুটি বড় বড় যে কনসার্ট সেখানে পারফরমেন্স করার সুযোগ পাচ্ছে। বড় বড় বলতে আগের চেয়ে বড় আর কি, অনেক বড় না। এবং ধীরে ধীরে মোটামুটি তারা ফেমাস হয়ে যাচ্ছিল, এবং আস্তে আস্তে ফেমাস হতে হতে, এবং এরই সাথে মাইকেল কিন্তু তার ভাইদের সঙ্গে টিভিতে নতুন নতুন নাচের স্টেপ দেখে নিজের পারফরমেন্স
পারফরমেন্সে দেখানোর শখ ছিল এবং সেটা অনেকবার বলতো, যার কারণে বাবা ওকে অনেকবার মেরেও ছিল। কিন্তু তবুও মাইকেল তার পারফরমেন্সে কোনো কমতি থাকতে দিত না এবং তাদের ব্যান্ড যখন জনপ্রিয় হতে লাগে তখন তারা আস্তে আস্তে ধনীও হতে লাগে এবং মাইকেলও পায়ে নাচার অনেকগুলো ডান্স স্টেপও শিখে নিয়েছিল। আর এরপর 1970 সালে মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের 1 বছর আগে রেগাল থিয়েটারে জ্যাকসন 5 ব্রাদার্স পারফরমেন্স করতে যাচ্ছিল। আর তখন মাইকেল আর তার ভাইদের একটা দারুণ পারফরমেন্স দেখতে পেল এবং সেখানে লিড সিঙ্গার জ্যাকসন 5 কে স্টেজে দেখেছিল। তো সকল ছেলেরা যখন পারফরমেন্স করছিল ওদের পারফরমেন্স দেখে খুশি হয়ে একজন দর্শক জানা হচ্ছে সুজি, সে করে কি মাইকেলের বাবা জোসেফকে তার স্টুডিওর কার্ডটা দেয় যে তুমি আমার স্টুডিওতে আসতে পারো। আর এর কয়েকদিন পরে জোসেফের দেখা হয় বেরি গ্রোডি নামে একজনের সঙ্গে, যিনি একজন বড় মিউজিক প্রডিউসার ছিলেন আর সুজি মূলত তারই অ্যাসিস্ট্যান্ট ছিল। তো এরপর ব্যারি মাইকেল জ্যাকসনকে অফার দেয় তোমার একটা গান রেকর্ড করবো আমরা, কিন্তু তোমাকে সোলো গান গেতে হবে, সোলো মানে একক গান। তো এটা শুনে মাইকেল একটু নার্ভাস হয়ে যায়, বাট তখন ব্যারি মাইকেলকে পুরোপুরি ফ্রি হয়ে নিজের মতো নাচতেও গাইতে বলে, মানে তুমি ইচ্ছা মতো নেচে নেচে গাইতে পারবে। আর তখন মাইকেল করে কি ওখানে নাচতে নাচতে গান করছিল এবং ব্যারি ওর ভয়েস শুনে পুরো মুগ্ধ হয়ে যায় আর সে মাইকেলের মধ্যে একটা বড় তারকার ছায়া দেখতে পায়। আর তারপর ব্যারি মাইকেল জ্যাকসনকে বলেছিল তুমি ভবিষ্যতে পুরো ওয়ার্ল্ডের একটা বড় তারকা হয়ে উঠবে, এবং সিরিয়াসলি এই কথাটাই সত্য হয়েছিল। তো এটা শুনে মাইকেল অনেক খুশি হয় আর তখন ব্যারি মাইকেলকে স্টুডিওতে কিভাবে মিউজিক বানানো হয় সেটাও শেখায়, যাতে ও মিউজিকের ব্যাপারটা আরো গভীরভাবে বুঝতে পারে। আর তখন ওখানে মাইকেলের বাবা জোসেফ তাকে বাড়ি নেওয়ার জন্য আসে আর বাড়ি যাওয়ার আগে মাইকেল করে কি ব্যারিকে হাক করে এবং বাই বলে, যেটা ওর বাবা একদমই পছন্দ করে না। আর এরপর আমরা দেখতে পাই মাইকেলের জন্য প্রথম গানটা শুট করা হচ্ছিল আর তারপর সেই গানটা লঞ্চ করা হয়। তো এরপর মাইকেল তার ভাইদের সঙ্গে ট্যুরে গিয়ে মিডিয়ার সব প্রশ্নের উত্তর দিত আর ওই সময় ওদের গানটা এবিসি বিশ্বের টপ 100 চার্টার ব্লাস্টার গানের একটিতে পরিণত হয়েছিল, যে কারণে 1971 সালে তাদের পুরো পরিবার অনেক ধনী হয়ে যায় এবং বড় একটা ভিলায় শিফট হয়ে যায় এবং মাইকেল উঠতি তারকা হিসেবে অনেক বড় বড় তারকাদের একজন হয়ে যায়। চিন্তা করো আমাদের স্বাধীনতার সময় সে ওই রকম জনপ্রিয় লেভেলে গিয়েছিল, মানে যখন বাংলাদেশের জন্ম হয়নি তখন মাইকেল স্টার হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর জোসেফ মাইকেলকে বিলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যে এখন থেকে মাইকেল জ্যাকসনের পার্সোনাল বডিগার্ড হতে যাচ্ছিল। আর এখানে বিলও খুব ভালো মানুষ ছিল, তো মাইকেল আর বিলের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু মাইকেলের একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে সে তার মা ক্যাটের সঙ্গে রাতভর সিনেমা দেখতো আর মার কাছে বলতো সে তার স্টাইলিশ পায়ের নাচ পুরো দুনিয়াকে দেখাতে চায়। আর এরপর একদিন মাইকেল তার মাকে একটা জেদ করে বসে, বলে আমি বাড়িতে একটা পশু পালতে চাই, কিন্তু ওর মা ওটা মানা করে দেয়। তবে তারপরেও মাইকেল করে কি তার মাকে রাজি করিয়ে নেয়, কিন্তু মাইকেল জানতো যে তার বাবা রাগ করবে, কারণ তার বাবা তাকে একটা তার ছেলে হিসেবে বা শিশু হিসেবে দেখে না, বরং ওকে আয় করার একটা টুল হিসেবে দেখে। আর এই কারণে ওর বাবা যেমন ইচ্ছা তেমন ভাবে ওকে ইউজ করে। বাট এই কথা শুনে মা ক্যাট বলে, দেখো বাবা তুমি তোমার বাকি ভাইদের চেয়ে অনেক বেশি ব্রিলিয়ান্ট, কিন্তু তারপরে তোমার বাকি ভাইরা কিন্তু সবসময় তোমার পাশে ছিল, তো এ কারণে তুমি যতই বড় হও না কেন তোমার পরিবারকে অন্তত ভুলে যেও না। তো এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই মাইকেল একটা ফেয়ারে স্টেজ শো করে আর তখন বিশেষ করে ওখানকার মেয়েরা মাইকেলের অনেক বড় ফ্যান হয়ে উঠেছিল এবং মাইকেলেরও তার ভাইদের সঙ্গ অনেক ভালো লাগতো। আর এর 7 বছর পরে আমরা দেখি মাইকেলের জীবন পুরো বদলে গিয়েছে, সে অনেক বড় হয়ে গিয়েছে। আর তখন তার সাথে কোয়েন্সি জনের পরিচয় হয়, যিনি আরো অনেক বড় মাপের মিউজিক প্রডিউসার ছিলেন। তো এরপর তারা দুজন মিলে একটা নতুন অ্যালবাম বানানোর কথা ভাবে আর এরপর ওই প্রডিউসার কোয়েন্সির লোকেরা বাবা জোসেফকে এসে ওই অ্যালবামের ব্যাপারে জানায়, কারণ মাইকেল সরাসরি ওদের সাথে কথা বলতে ভয় পেত। তবে এই অ্যালবামটা যদি বের হয় মাইকেল অনেক বড় তারকা হয়ে যাবে, কারণ এটা অনেক বড় একটা প্রডিউসার কোম্পানি। পাশাপাশি মাইকেল জ্যাকসনের যে মার্সেন্টাইজ সেটাও অনেক টাকায় বিক্রি হবে। মানে মার্সেন্টাইজ বলতে বোঝায় কি, ধরো ওই গানের মিউজিক ভিডিওতে মাইকেল জ্যাকসন যে ক্যাপ পরে রয়েছে, যে প্যান্ট পরে রয়েছে, যে গেঞ্জি পরে রয়েছে, ওগুলোর সেল আর কি। তো যাই হোক, যেহেতু মাইকেল জ্যাকসনের বাবাই এখনো ম্যানেজার, তো তাকে সব হ্যান্ডেল করতে হয়। আর তখন বাবা জোসেফ বলে, যদি মাইকেলকে নাও তাহলে মাইকেলের সাথে ওর ভাইদের অ্যালবামে রাখতে হবে, কারণ ওরা হচ্ছে জ্যাকসন 5 এবং মাইকেল সবসময় তার পরিবারের সাথেই পারফর্ম করবে। তবে এই বিষয়ে তারা রাজি হয় না এবং বলে আমরা এই বিষয়ে ভেবে জানাবো। আর এইদিকে আমরা দেখি মাইকেল তার বাড়িতে ঘোড়া পালতে শুরু করেছিল এবং রাতভর সারাক্ষণ তার সাথে কথা বলতো। আর তারপর মাইকেল করে কি কোয়েন্সির সঙ্গে নতুন গান রেকর্ড করা শুরু করে দিয়েছিল আর সেখানে তার নতুন গান অফ দ্য ওয়াল অ্যালবামে রাখা হয়। আর এখানে লক্ষ্য মাইকেল কিন্তু বর্তমানে গানে একদম প্রো হয়ে গিয়েছে, পাশাপাশি মাইকেল এখন একটা স্টার হয়ে গিয়েছিল। আর এই কারণে সে তার ডান্সও ডেভেলপ করে এবং সেই হিসেবে মিউজিক অ্যালবামে তার নাচও সেরকম ভাবে দেখায়। আর এইদিকে প্রডিউসার কোয়েন্সির সাথে মাইকেলের আরো নতুন নতুন গান আসতেই থাকে এবং ধীরে ধীরে মাইকেল আরো ফেমাস হতে থাকে। আর মাইকেলের একটা স্পেশাল ব্যাপার ছিল হচ্ছে ওর অসুস্থ বাচ্চাদের সাথে দেখা করতে অনেক ভালো লাগতো এবং ওদের সাথে সময় কাটাতে চাইতো। আর এর কিছুদিন পরে আমরা দেখতে পাই মাইকেল তার নিজের সাথে রাখার জন্য বাড়িতে একটা শিম্পাঞ্জি নিয়ে আসে এবং মাইকেল সেটা নাম রাখে হচ্ছে বাবলস। কিন্তু এই ব্যাপারটা মাইকেলের বাবা একদমই পছন্দ করে না, কিন্তু এখন তো মাইকেল বড় হয়েছে, তার উপর স্বাবলম্বী, তো সে তার জেদে অটল থাকে এবং বাড়িতে সে বাবলসকে রাখবেই। আর সে যেহেতু একমাত্র কামাই সুদের দলা, এই জন্য সবাইকে ব্যাপারটা মানতে হয়। আর তারপর মাইকেল বাবলসকে বাড়িতে নানা জিনিস শেখাতে শুরু করে
পারে, যেমন সে তাকে পিটার প্যানের গল্প শোনাতো। তো এক রাতে মাইকেল করে কি পিটার প্যানের নাক দেখে, যেটা অনেক চোখ এবং সুন্দর ছিল, আর মাইকেল তখন ফিল করে তার নাকটা অনেক মোটা, তো তার নাকটা চেঞ্জ করা উচিত। তো এই জন্য মাইকেল করে কি নাকের প্লাস্টিক সার্জনের কাছে যায়, আর নাকের সার্জারিকে বলা হয় রাইনোপ্লাস্টি। তো ডক্টর জিজ্ঞাসা করে তুমি কেন এমনটা করছো? মাইকেল বলে আমি এখন একটা স্টার, রেগুলার ফটোগ্রাফার আমার ছবি তোলে, আমার মুখটা একদম পারফেক্ট দেখাতে হবে, তো এর জন্য আমার নাকটাও তো পারফেক্ট চাই। তো ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে। তো এরপর মাইকেল করে কি নাকের সার্জারি করে বাড়িতে চলে আসে। আর বাবা জোসেফ যখন এটা দেখে যে মাইকেল তার নাক আরো পারফেক্ট করেছে, প্লাস্টিক সার্জারি করেছে, জোসেফ এটা দেখে জাস্ট হাসে, কিন্তু কিছু বলে না। মানে বুঝতেই পারছো মাইকেল এখন বড় হয়েছে, এবং মাইকেল সোজাসুজি নিজের ঘরে চলে যায়। কিন্তু এরপর যেটা হয়, মাইকেল তার লুকস নিয়ে আরো বেশি মনে করে যে কনসিয়াস হয়ে যায়, মানে তার চেহারা আরো সুন্দর লাগবে। তো এরপর লাগাতার কয়েকটা সার্জারি হয়, যেমন ব্রুটু সার্জারি হয়, কিন্তু এখনো যে মুখে যে প্লাস্টিক সার্জারি করে ফর্সা করেছিল সেটা এখনো হয়নি, ওটা হয়তো সেকেন্ড পার্টও হবে সিনেমার। তো যাই হোক, এর পাশাপাশি সে বাড়িতে অনেকগুলো পশু পালন করছিল। আর তারপর সে বাবা জোসেফের সঙ্গে দেখা করে, যেখানে জোসেফ তার সকল ছেলেদের বসিয়ে রেখেছে। আর তারপর জোসেফ বলে যে তার এক ভাই ব্যান্ড ছেড়ে চলে গিয়েছে, মানে বড় ভাই চলে গিয়েছে, কিন্তু জ্যাকসন ফ্যামিলি এই কারণে ভেঙে পড়বে না, তারা এখনো 4 ভাই মিলে পুরো দুনিয়া দখল করতে পারে। তো এরপর তিনি 4 ভাই মিলে একটা ট্যুরের প্ল্যান করেন, নতুন ট্যুর, কিন্তু এটা সবাই অতটা পছন্দ করে না। কিন্তু জোসেফ সেখানে সবাইকে ধমক দেয় যে মাইকেল যেহেতু ফেমাস হয়েছে, সুযোগটা আমাদের নিতে হবে, আমরা যদি অনেক বড় একটা ট্যুর দিই, 50টা কনসার্ট করতে পারলে আমরা এত কোটি টাকার মালিক হয়ে যাব। কিন্তু মাইকেল এবার আর রাজি হয় না। আর এইবার মাইকেলের মাও তার ছেলেকে সাপোর্ট করে, কারণ সিচুয়েশন চেঞ্জ হয়েছে। বাট জোসেফ তখন বলে বাড়ির সব ডিসিশন আমিই নিই, আর এরপর সে মাইকেলের কাছে তেড়ে আসে মারার জন্য। বাট মাইকেল এবার ভয় পায় না, রাগ করে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই মাইকেল তার ফ্যানদের মাঝ দিয়ে গাড়িতে করে যাচ্ছিল, বাইরে থেকে সে হাসলো, ভেতর থেকে সে পুরো ব্রোকেন ছিল। আর এরপর মাইকেল তার বডিগার্ড বিলকে তার ছোটবেলার গল্প বলে, যে কিভাবে বাবার অত্যাচারের কারণে সে কষ্ট পেয়েছিল, আর এখন থেকে সে সকল ট্যুর সোলো করতে চায়। তো তখন বিল মাইকেলকে পরামর্শ দেয়, তুমি এখন বড় হয়ে গিয়েছো, 18 বছর পার হয়ে গিয়েছে, তুমি চাইলে এখন বাবা থেকে দূরে থাকতে পারো। তো এই ব্যাপারটা নিয়ে মাইকেল ভাবতে শুরু করে। আর এইদিকে মাইকেল তার পরিবার জ্যাকসন 5 সঙ্গে কিছু ট্যুর করছিল, আর মাইকেলের জনপ্রিয় হওয়ার কারণে সব শোই হাউসফুল ছিল। আর শো শেষ হলে মাইকেল এসে করে কি তার মিউজিক ডিরেক্টরের সঙ্গে দেখা করে, আর সেখানে জন ব্যান্স নামের একজন উকিল ছিল, যে মাইকেলকে আর কি আইনগত সাপোর্ট দেবে। তো যাই হোক, সবাই জানতো যে মাইকেল এখন সোলো শো করতে আগ্রহী, মানে ওই 5 ভাইয়ের দায়িত্ব সে নিতে যাচ্ছে না। তখন মাইকেল করে কি জনের সঙ্গে এই ব্যাপারে কথা বলা শুরু করে, এবং সে জানতে পারে যে এই উকিল জন বড় বড় সিঙ্গারদের হ্যান্ডেলিং কাজ করে এবং তাদের কেসগুলো সামলায়। আর তখন মাইকেল জনকে বলে ওর হয়ে কাজ করার জন্য, কিন্তু প্রথমে বলে নেই আমার একটা নতুন ম্যানেজার দরকার। তো তখন উকিল বুদ্ধি দেয়, তাহলে তোমার বাবাকে ম্যানেজারের পদ থেকে অব্যাহতি দাও। তো মাইকেল রাজি হয়ে যায়, এবং তারপর জন করে কি ওই আইনগত প্রসেসে কাজ শুরু করে। আর এখানে জন মাইকেলকে উপকার করতে এজন্য আগ্রহী ছিল, কারণ সেও জানতো যে মাইকেল আরো বড় স্টার হতে চলেছে। তো যাই হোক, এরপর সন্ধ্যায় বাবা জোসেফ জানতে পারে যে মাইকেল তাকে ম্যানেজারের কাছ থেকে সরিয়ে দিয়েছে। তো জোসেফ খুব রেগে যায়, আর এটা নিয়ে সে তার মায়ের সঙ্গে মানে ক্যাটের সঙ্গে কথা বলতে শুরু করে যে মাইকেল অন্য কাউকে ম্যানেজার বানিয়ে নিয়েছে। বাট এখানে মা ক্যাট বলে ও তো বড় হয়ে গিয়েছে, তুমি তোকে মারতে পারবে না যেটা আগে করেছো। তো আজকে মা করে কি ছেলের সাপোর্ট নিয়ে বাবার সঙ্গে ঝগড়া করে, এবং এখানে মা বলে তুমি মাইকেলের পিছু ছেড়ে দাও, ও আর তোমার খাঁচার বন্দি পাখি নয়, আর এসব কিছু তোমার কারণে হয়েছে, তুমি অনেক বেশি করেছো। আর জোসেফ বলে আমি যা করেছি তো ওদের জন্যই করেছি, আমি ওদেরকে তৈরি করেছি, এবং আজকে ওরা যে আমাকে সম্মান দেবে তার যোগ্যতা আমি তৈরি করেছি। আর তখন মা ক্যাট বলে তুমি যা ইচ্ছে তাই ভাবতে পারো, কিন্তু তুমি কারো জীবন কন্ট্রোল করতে পারো না। তো যাই হোক, এর কয়েকদিন পরে মাইকেল আর বিল একসঙ্গে শপিং করতে বের হয়, আর সেখানে কিছু ছেলে মেয়ে এবং তাদের মা মাইকেলকে দেখে চিনতে পারে। আর তখন মাইকেল দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানকার সকল ছেলে মেয়েদের অটোগ্রাফের সাথে সাথে গিফটও দিচ্ছিল। তো মাইকেল, আর এখানে লক্ষ্য মাইকেল ছোট বাচ্চাদের অনেক পছন্দ করত, কারণ সে নিজের শৈশবটা কখনো ভালোভাবে কাটাতে পারেনি, আর এই কারণে সে ওই ছেলে মেয়েদের মধ্যে নিজের শৈশবটা দেখতে পেত। আবার ধীরে ধীরে সে বাড়িতেও আরো অনেক প্রাণীদের সঙ্গে থাকতে চাইতো। তো এরপর একদিন জোসেফ তাকে একটা চিঠি দেখায় এবং বলে আমি যা করেছি আমার পরিবারের জন্য করেছি, এটা মনে রেখো। তবে মাইকেল এটা কিছু ধরেই না, মানে পাত্তাই নেয় না। আর এরপর দেখা যায় মাইকেল ক্যান্সার আক্রান্ত ছেলে মেয়েদের সঙ্গে দেখা করতে গিয়েছে, আর এইদিকে মাইকেল আর জনেরও বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে, মানে প্রডিউসার। এবং মাইকেল বর্তমানে বাকি সবার কাছ থেকে দূরে থেকে নিজের মতো করে নিজের কাজ শেষ করতে চাচ্ছিল, কারণ সে ব্যক্তি জীবনে খুব বেশি মানুষ দেখতে পছন্দ করতো না, আর জন ওই ব্যাপারটা জানতো। আর এইদিকে আমরা দেখতে পাই মাইকেল তার পরবর্তী অ্যালবামগুলোর জন্য টাইটেল নিয়ে ভাবতে লাগে, এবং ভাবে যে কিভাবে মিউজিক ভিডিও করবে, কিভাবে পারফরমেন্স করবে, সেটা নিয়ে অনেক চিন্তা করতো। আর এজন্য সে প্রতিদিন সকালে উঠে নিজের বাড়িতে তৈরি করা একটা বিশেষ স্টুডিওতে এসে এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করত। আর এখানে তার সঙ্গীতের সুর তৈরি হতো, এর সাথে গানের মিউজিক ভিডিওতে কোন ধরনের নাচ থাকবে, কিভাবে মিউজিক ভিডিও হবে, এগুলো সে গবেষণা করতো। তবে ওর মাথায় কোনো আইডিয়া আসছিল না কি গান লিখবে, কি মিউজিক ভিডিও করবে। কিন্তু তখনই দেখা যায় শহরের যে ব্ল্যাক বা নিগ্রো মানুষরা রয়েছে না, তাদের মধ্যে গ্যাং যুদ্ধ বেড়ে গিয়েছে, মানে এক নিগ্রো আরেক নিগ্রোকে মেরে ফেলতো, কারণ সব সন্ত্রাসী নিগ্রোই এদিকে। তো মানুষের মধ্যে হিংসে দেখে মাইকেলের মন ভেঙে পড়ে, এবং সে বুঝতে পারে না মানুষ কেন
একে অপরকে এত ঘৃণা করে। তো মাইকেল ঠিক করে ওদেরকে বদলাতে হবে। আর তাই মাইকেল করে কি তার বডিগার্ড বিলকে সাথে নিয়ে যায় ওই সব গ্যাং এর গোপন ক্লাবে, এবং ওখানে গ্যাংরা ডান্স পারফরমেন্সও করতো। আর তখন মাইকেল করে ওদের সাথে দেখা করে এবং ওদের সবাইকে, আর তখন ওরা সবাই করে কি মাইকেলকে স্ট্রিট ডান্স ট্যালেন্ট দেখায়। তো মাইকেল তখন ওদের সবাইকে একটা অফার দেয়, সেটা হচ্ছে তোমরা গ্যাং ওয়ার করবে না, এবং আমার যে নতুন মিউজিক অ্যালবাম সেই গানে তোমরা সবাই সেখানে ডান্স দেখাবে। তো সবাই অনেক খুশি হয়ে যায়, রাজি হয়ে যায় এবং মাইকেলের সঙ্গে নাচতে শুরু করে। পাশাপাশি মাইকেল সবাইকে স্টেপও শেখাচ্ছিল। তো মাইকেল বুঝতে পারছো সে শুধুমাত্র যে ভালো শিল্পী ছিল তা নয়, মনের দিক দিয়ে অনেক ভালো একটা মানুষ ছিল। তো এরপরে আসা হচ্ছে মাইকেল জ্যাকসনের সেই বিখ্যাত গান বিট ইট, এবং সেই বিট ইট গানের যে তোমার ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিল বা মিউজিক ভিডিও তৈরি করা হয়েছিল সেটা কিন্তু ওই গ্যাংস্টারদের দিয়ে তৈরি করা হয়েছে। তবে এই বিট ইট গান তৈরি হলেও মাইকেলের যে তোমার প্রডিউসার সে কিন্তু বিট ইট গানটিকে অ্যালবামের প্রধান গান বানানোর জন্য আত্মবিশ্বাসী ছিল না। ধরো একটা অ্যালবামে যদি 10টা গান থাকে, সেটা সবচেয়ে যে সেরা গানটা থাকে সেটার নামে অ্যালবামের নাম দেওয়া হয়। তো বিট ইট গানটাকে সে বেস্ট বলতে পারছিল না। আর ওইদিকে মাইকেল পারিকে একটা হরর সিনেমা দেখছিল, এবং ওই হরর মুভি থেকে ইন্সপায়ার হয়ে সে আলাদা একটা কিছু ভাবে এবং সে থ্রিলার নামের একটা গান তৈরি করে। আর এরপর আমাদের থ্রিলার নামের ওই গানটার পুরো মেকিং দেখানো হয়, এবং এখানে ওর স্টাইলটা অনেক আলাদা ছিল। এবং এইখানে মাইকেল জ্যাকসন এই মিউজিক ভিডিওর জন্য এত বেশি কষ্ট করে যে মানে পারফেক্ট হনা এই জন্য বারবার করে করছে, এবং পারফেকশনের নেশায় সে গানটাকে বারবার বদলে করে এবং আরো বেস্ট করে। আর এই কারণে এই গানটা আজও কিন্তু আইকনিক হয়ে রয়েছে, এবং ওই অ্যালবামের নাম কিন্তু ওই থ্রিলার গানের নাম দিয়ে লঞ্চ করা হয়। এবং এই অ্যালবামটা ছিল ওই সময়ের বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম। আর এরপর মাইকেল করে কি সিবিসি অর্থাৎ মিউজিক সিডি প্রডিউসার ওয়াল্টারের সঙ্গে দেখা করে, এবং সেখানেও তার সঙ্গে জন ছিল। আর তখন ওয়াল্টার মাইকেলের অ্যালবামের প্রশংসা করতে লাগলো, কারণ সে নতুন নতুন রেকর্ড ভেঙে দিচ্ছিল, নতুন নতুন রেকর্ড তৈরি করছিল। বাট মাইকেল তখন বলে, আমি তোমার প্রতি তো একটু রেগে রয়েছি, কারণ তুমি এমটিভিতে আমার গানের প্রচার করছো না। আর তখন ওয়াল্টার বলে, আসলে এমটিভির লোকেরা ওরা ব্ল্যাক মানুষের গানগুলো প্রচার করতে চায় না, তবে আমি ওদের রাজি করানোর পুরো চেষ্টা করবো। বাট মাইকেল বলে, তোমাকে তো এটা করতেই হবে, আর সেটা পরে নয়, এখনই করতে হবে। ওদের সঙ্গে ভালো মতো কথা বলো, হয়তো ওরা রাজি হয়ে যাবে, না হলে কিন্তু আমি অন্য কোনো প্রডিউসারের সঙ্গে কাজ করবো, অন্য কোনো এজেন্সির সঙ্গে কাজ করবো। আর তখনই ওয়াল্টার করে কি এমটিভির লোকদেরকে কল দেয় এবং ওদেরকে হুমকি দেয়, তোমরা যদি মাইকেল জ্যাকসনের গানগুলো এমটিভিতে না দেখাও তাহলে আমাদের কোম্পানির যত শিল্পী রয়েছে, গান রয়েছে, কোনো গানের রাইটসই কিন্তু তোমাদেরকে দেবো না, এমটিভিতে দেখাতে দেবো না, তোমাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে দেবো। তো বুঝতে পারছো মাইকেল জ্যাকসন কিন্তু হিউজ রাজনীতির শিকার ছিল। আর ওই দিনের পর থেকেই মাইকেলের গানগুলো এমটিভিতে বাজতে শুরু করে, এবং সাথে সাথে মাইকেল জ্যাকসন আমেরিকার প্রতিটা টিভিতে ঢুকে যায়। তো চিন্তা করে একটা মানুষকে কেউ বড় হতে দেবে না, সেই মানুষটা কত লেভেলের বড় হয়ে গিয়েছে টিভিতে ঢোকার আগে। আর এরপর আমরা 1983 সালে মাইকেলকে স্টেজ পারফরমেন্স করতে দেখি, এবং এই মুহূর্তে মাইকেলকে থামানোর মতো আর কেউ ছিল না। মাইকেল এখন পুরো দুনিয়ার সবার পছন্দের স্টার হয়ে গিয়েছে, সবাই তাকে সাপোর্ট করতো। মাইকেল যদি খালি রাস্তায় দাঁড়াতো অনেক মানুষের ভিড় জমে যেত। তো এরপর একদিন আমরা দেখতে পাই মাইকেল একটা শো শেষ করে নিজের পরিবারের সঙ্গে দেখা করে, সবাই খুব খুশি ছিল। কিন্তু আর সেখানে ওর বাবা জোসেফ এসেও মাইকেলের প্রশংসা করতে লাগে, তবে মাইকেলকে সে বলে, তুমি তো মানি মেকিং মেশিন। তো এটা শুনে পরিবারের সবাই রেগে যায়, মাইকেলও রেগে যায়, আর বাবা জোসেফ রেগে গিয়েও অন্যদিকে ড্রিঙ্ক করতে শুরু করে। আর কয়েকদিন পরে আমরা দেখতে পাই ডন কিং নামের একটা বক্সার প্রমোটার বাবা জোসেফের সঙ্গে দেখা করে, এবং সে চাচ্ছিল মাইকেল জ্যাকসন তার সকল ভাই নিয়ে আমেরিকার সব জায়গায় একটা ট্যুর করুক, আর এই পুরো ট্যুরটা স্পন্সর করবে হচ্ছে পেপসিকো, মানে পেপসি কোম্পানি, যেটা তোমাদের জন্য অনেক প্রফিটেবল হবে। কিন্তু তাদের ভরসা ছিল না যে মাইকেল এখনো তার ভাইদের নিয়ে পারফরমেন্স করবে কিনা। বাট ওর বাবা কথা দিয়ে দেয়, আরে তুমি জাস্ট তোমার কাজ করো, ওকে ম্যানেজ করার দায়িত্ব আমার, এবং সে কিছু অগ্রিম টাকাও নিয়ে নেয়। আর এরপর রাত হয়ে যায় এবং আমরা দেখতে পাই মা ক্যাট আর মাইকেল জ্যাকসন টিভি দেখছিল। আর সিনেমাটা শেষ হলে মা ক্যাট করে কি ঘুমানোর জন্য চলে যায়, আর তখন মাইকেল তার রুমে আসে এবং সে এসে তার বাবাকে দেখতে পায়। তো বাবা মাইকেলের প্রশংসা করতে থাকে, কারণ সে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় তারকা। আর তখন মাইকেল জানতে চায়, তোমার এখানে আসার কারণ কি? তখন বাবা জোসেফ বলে, তোমার ভাইদের সাথে মিলে একটা লাস্ট ট্যুর করা দরকার। আমি চাই না এটা তুমি আমার জন্য করো, বরং তোমার ভাইদের জন্য করো। আর তখন মাইকেল বলে, ড্যাড, আমি আমার জীবনটা আমার নিজের মতো করে বাঁচতে চাই, আর আমি এখন পর্যন্ত যা করেছি পরিবারের জন্য তো করেছি, তোমরা আমার জন্য যতটুকু করেছিলে বিনিময়ে অতটুকু তো আমি দিয়েছি তোমাদের, আর কত? বাট তখন বাবা জোসেফ করে কি মাইকেলকে তার পরিবারের জন্য ব্ল্যাকমেল করে, যে এটা তোমার একটা পরিবার, তোমার ভাইদের তুমি ছেড়ে দেবে, আর তোমাকে কালো মানুষের জন্য অনেক কিছু করতে হবে, কারণ কালোরা জীবনে অনেক সহ্য করেছে। তো মাইকেল তখন মনে করো অপ্রস্তুত হয়ে যায়, এবং জোসেফ এই সুযোগটা কাজে লাগিয়ে বলে, দ্রুত সিদ্ধান্ত নাও, আর এই কথা বলে চলে যায়। এরপর মাইকেল এটা নিয়ে ভাবছিল, আর কিছুদিন পরে মাইকেল এখনো তার ভাইদের সঙ্গে পারফরমেন্স করছিল। আর তখন এখানকার যে ডিরেক্টর, সেই শোটা আরো বেশি জমতে
জম্পেশ বা আরো জমকালো করতে যাচ্ছিল। আর এই কারণে ডিরেক্টর করে কি মাইকেলকে স্টেজের নিচে দাঁড় করায় এবং সেখান থেকে একটা ঝাক্কাস এন্ট্রি দেবে, আগুনের এন্ট্রি। তবে তখন আমরা দেখতে পাই মাইকেলের হাতে একটা অ্যাশ এসেছে, মানে ওই যে আমাদের যে ধবল রোগ হয় না, চামড়া সাদা হয়ে যায়, সেই রোগ এসেছে। তো এটা দেখে সে খুব চিন্তিত হয়ে যায় এবং তার হাতে গ্লাভস পরে নেয়। আর তখন পেছন থেকে একটা ধামাকা হয় এবং মাইকেল নাচতে নাচতে এগিয়ে আসে, কিন্তু ওই বিস্ফোরণে মাইকেলের মাথায় আগুন লেগে গিয়েছিল এবং তার পুরো মাথা আগুন জ্বলছিল। আর তখন সবাই চিৎকার করে আসে এবং ওকে সাহায্য করতে লাগে। তবে মাইকেল এতে এত বেশি আহত হয়ে যায় যে তাকে হসপিটালে নিতে হয়। আর কিছুক্ষণ পরে ডক্টর এসে মাইকেলের পরিবারকে বলে সে এখন আউট অফ ডেঞ্জার, অনেক বেশি আহত হয়েছেন, আপনি যে বেঁচে গিয়েছেন এটাই ভালো খবর। কিন্তু বাবা জোসেফ জিজ্ঞাসা করে সে কি পারফরমেন্স করতে পারবে। তো এই কথা শুনে মা ক্যাট এবং ডক্টর দুজনই অবাক হয়ে যায়। ডক্টর বলে সে প্রায় মারাই যাচ্ছিল, তার পুরোপুরি সুস্থ হতে তো মাসখানেকও সময় লাগতে পারে, আপনি এটা কেমন কথা বলছেন। বাট জোসেফ বলে ওর শোগুলো অনেক গুরুত্বপূর্ণ, আপনি বুঝতে পারছেন না। তো যাই হোক, এই আগুনের কারণে মাইকেলের মাথার একটা অংশ পুড়ে গিয়েছে, তো এই কারণে তাকে আজীবন কালের মতো উইক্স পরে থাকতে হবে। মানে মাইকেল জ্যাকসনের তোমরা যে কোকড়ানো চুল দেখতে, পরের চুলগুলো কিন্তু ওটা হেয়ার উইক্স ছিল, কারণ তার মাঝখানে পুড়ে গিয়েছিল। তো ডক্টর বলে সমস্যা নেই, এটা সত্যিকারের চুলের মতোই হবে। তো মাইকেলও রাজি হয়ে যায়। মানে চিন্তা করো, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। মাইকেলের এমনি ছোটবেলা থেকে কালো বলে মনে করো একটু দুঃখ ছিল, নাক সার্জারি করলো, মানে চেহারা নিয়ে এমনি দুঃখ, চেহারা তো সার্জারি করলো, আবার তোমার চুল চলে গেল, তারপর আবার হাতের মধ্যে আবার অ্যাশ উঠছে, মানে পুরো শরীর সাদা হয়ে যাবে, একসময় বিশ্রী দেখা যাবে। তো যাই হোক, এরপর হসপিটালে মাইকেল করে কি সারাদিন টিভিতে কার্টুন দেখতো, আর তখন বিল এবং তার পুরো পরিবার ওর খেয়াল রাখতো। আর মাইকেলের ফ্যানরা পুরো দুনিয়া থেকে ওকে সুস্থ হওয়ার জন্য মেসেজ পাঠাতো। আর এরপর আমরা দেখতে পাই কয়েকদিনের মধ্যেই মাইকেল বাচ্চাদের সাথে অনেক ভালো সময় কাটাতে শুরু করেছে। আর তখন সেখানে প্রডিউসার জন আসে মাইকেলকে দেখতে এবং জনও এটা দেখে অনেক খুশি হয়। আর এরপর তারা দুজন অনেক কথা বলে। আর তখন জন করে কি মাইকেলকে বলে যে তারা পেপসিকোর বিরুদ্ধে মামলা করেছে, যে তাদের অবহেলার কারণে মাইকেলের মাথায় আগুন লেগেছিল, আর এখন আমরা ভালো টাকার সেটেলমেন্ট পাবো। আর অন্যদিকে বাবা জোসেফ মা ক্যাটকে বোঝাচ্ছিল যে জ্যাকসন 5 এর ট্যুরের জন্য আমার অনেক কাগজে সাইন করেছি, মাইকেল যদি ট্যুরটা শেষ না করে আমাদের বাড়িটা হারাতে হবে। কিন্তু তারপরও মা ক্যাটের এটা ঠিক লাগে না, কারণ সে বুঝতে পারছিল যে বাবা জোসেফ মাইকেলকে সব সময় ইউজ করছে, কিন্তু মাইকেলেরও তো একটা জীবন রয়েছে, মানে ছেলে এত বড় একটা স্টার হয়েছে, ওর একটা পার্সোনাল জীবন নাই। বাট তখন বাবা জোসেফ বলে হ্যাঁ তুমি ওর কথা চিন্তা করছো, তাহলে আমার বাকি বাচ্চাদের কি হবে। তখন মা ক্যাট বলে ওরা বড় হয়েছে, ওদের পদ ওরা নিজেরা খুঁজে নেবে, যার যার যোগ্যতা অনুযায়ী সেই পজিশনে যাবে, মানে সবাইকে ওঠানোর দায়িত্ব মাইকেলের না। খুব সিরিয়াস একটা সুন্দর কথা বলেছে। আর এর কিছুদিন পরে আমরা দেখি মাইকেল আর বিল একসাথে ছিল। আর তখন মাইকেল বলে আমি ঠিক করে ফেলেছি, আমি সারা জীবনে এই কাজ করতে পারবো না, সবার ঝামেলা আমি নিতে পারবো না, আমাকে একলাই এগোতে হবে। তো বিলও এই কথা বলে যে এটাই তোমার সঠিক সিদ্ধান্ত। তো এরপর আমরা দেখতে পাই 1984 সাল, যেটা হচ্ছে ডরচার স্টেডিয়াম, এবং সে তার ভাইদের সাথে লাস্ট পারফরমেন্স করছে এবং এই পারফরমেন্সটা অনেক বেশি জমজমাট ছিল এবং এই পারফরমেন্স দেখে দর্শকরা একদম পাগল হয়ে যায়। কিন্তু শোয়ের শেষে মাইকেল সবাইকে জানায়, মানে একটা অ্যানাউন্সমেন্ট দেয় যে এটাই আমাদের ভাইদের সাথে শেষ শো, আর এই জন্য এই শোটা আমার জীবনের খুবই স্পেশাল। আর ফ্যানরা এটা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। কিন্তু মাইকেল দেখোর বাবা জোসেফ অনেক রেগে রয়েছে। তবে তারপরেও মাইকেল তার ভাইদের সাথে মিলে পারফরমেন্স করে। আর শো শেষ হওয়ার পরে জ্যাকসন 5 এর সবাই দর্শকদের শেষবারের মতো বিদায় জানায়। আর এরপর মাইকেল চলে যেতে থাকলে বাবা জোসেফ করিকের উপর চিৎকার করতে থাকে, কিন্তু মাইকেল এবার আর পাত্তা দেয় না। আর এরপর আমরা দেখি কাহিনী বর্তমানে এসেছে, অর্থাৎ 1988 সাল, লন্ডন শহর। আর মাইকেল একা পারফরমেন্স করার জন্য এগিয়ে যাচ্ছে, আর সে তার একক পারফরমেন্সের ব্যাপারে অনেক বেশি খুশি ছিল এবং সবাই তার পারফরমেন্স এনজয় করছিল। আর মাইকেল বর্তমানে তার পরিবারের ছায়া থেকে, পরিবারের দায়িত্ব, ছায়া, চাপ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে বেরিয়ে এসে ফার্স্ট শোটা করতে এগিয়ে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু সিনেমাটা শুরু হয়েছিল, এখান থেকে আবার সিনেমাটা শেষ হলো। তো এরপর কি হয়েছিল বাকি কাহিনী কিন্তু আমরা মাইকেল জ্যাকসন পার্ট 2 তে দেখবো। তো এই সিনেমাতে নিয়ে কিছু কন্ট্রোভার্সি রয়েছে। কন্ট্রোভার্সি হচ্ছে যে অনেকগুলো ফ্যাক্ট ইচ্ছে করে এড়িয়ে যাওয়া হয়েছে। আসলে এটা ভালোই হয়েছে, কারণ তার যে বিতর্কিত দিকগুলো ছিল সেগুলো বাদ দিয়ে ভালো কিছু হয়েছে। এবং মাইকেল জ্যাকসন সে এত বেশি জনপ্রিয় ছিল যে যার জন্য তার পেছনে কিন্তু লোক অনেক লেগে থাকতো। যেমন তার সম্পর্কে একটা এলিগেশন ছিল হচ্ছে যে সে সমকামী ছিল বা এই ধরনের একটা কিছু, এই ধরনের কোনো প্রমাণ কিন্তু প্রমাণিত করা যায়নি লাস্ট পর্যন্ত। কিন্তু মাইকেল জ্যাকসনটা কি ছিল, তুমি মাইকেল জ্যাকসনের পোলাইট ইন্টারভিউ, তারপর এই যে ওই রেপ সম্পর্কে যে ওকে জিজ্ঞাসাবাদ করেছিল, ওকে যে সাংবাদিকরা কত কষ্ট দিয়ে, মানে কত ভাবে চেষ্টা করেছে ওকে হেয় করার জন্য, বুঝোই তো সাংবাদিকরা কত ডেঞ্জারাস। মাইকেল জ্যাকসনকে যদি কোনোভাবে ফাঁসানো যায়, পুরো দুনিয়াতে যে নিউজ চ্যানেল গুলো চলবে, চিন্তা করো একটা নিউজ কোম্পানি 5 মিনিটের যদি নিউজ দেখায়, সেখানে কয়েকশো কোটি টাকার মনে করে যে কোম্পানির বিজ্ঞাপন দেখায়, তাহলে এই ধরনের লোকদের টার্গেট করতে পারলে ওদের তো প্রচুর টাকা। তো আমিও পার্সোনালি এটা কখনোই বিশ্বাস করি না যে মাইকেল জ্যাকসন এটা করতে পারে। ইভেন আমি যে ইন্টারভিউ গুলো দেখেছি মাইকেল জ্যাকসনের, একটা মানুষ এত পোলাইট কিভাবে হতে পারে। মেবি ওকে দেখতে তোমার মনে হতে পারে উইয়ার্ড, তবে মাইকেল জ্যাকসন যে সমকামী ছিল এরকম কোনো প্রমাণ নেই। মাইকেল জ্যাকসনটা আসলে কেমন ছিল, ও ছোটবেলা থেকে ওর জীবনের অনেক কিছু মিস করেছে, যার জন্য বাচ্চাদের সাথে সময় দিতে চাইতো। ও বাচ্চাদের জন্য স্পেশালি পার্ক তৈরি করেছিল এবং ওকে সাংবাদিক একটা প্রশ্ন করেছিল, তুমি বাচ্চাদের নিয়ে বেডে শুয়ে থাকো? ও বলেছিল হ্যাঁ, আমার ঘরে ওর বাচ্চারা থাকতো, আমি নিচে শুয়েছি, আমার বাচ্চারা আমার বেডে শুয়েছে, তার পাশে আমার বোন বা এরকম কেউ শুয়েছিল,
সেটা তো নর্মাল ব্যাপার। তখন সাংবাদিক বলে যে আমি তোমার বাচ্চাকে কারো বেডে আমি অ্যালাউ করবো না। মানে ওর মনটা ছিল হচ্ছে একেবারে মনে করো অন্যরকম, একেবারে সহজ সরল। কিন্তু দুনিয়ার জন্য আর কি পারফেক্ট ছিল না, মানে ওই সময় দুনিয়ার জন্য ও বেশি পারফেক্ট ছিল না আর কি। তো যাই হোক, আমি তোমাকে রিকোয়েস্ট করবো মাইকেল জ্যাকসনের একটা ইন্টারভিউ দেখার জন্য, তাহলে বুঝবে যে ওর ইন্টারভিউ দেখলে তোমার ওর সম্পর্কে আইডিয়া পাবে যে কোন টাইপের লোক। এবং মাইকেল জ্যাকসনের একটা ক্লিপ আমি ভিডিওর ফার্স্টেই দিয়েছি যে কোন লেভেলের জনপ্রিয় ছিল মাইকেল জ্যাকসন। আর মাইকেল জ্যাকসন আমি একটা ক্লিপ প্লে করে দিচ্ছি, তুমি খালি দেখো যে কোন লেভেলের জনপ্রিয় ছিল মাইকেল জ্যাকসন। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।